এরপর আমরা দেখব সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর শিল্পোৎপাদন। H2SO4 এর শিল্পোৎপাদনের নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে এটা দেখো। তো প্রথমে স্পর্শ পদ্ধতিতে প্রথমে কি করা হয়, এই পদ্ধতিটাও কয়েকটা স্টেপের মাধ্যমে হয়। প্রথমে আয়রন পাইরাইডস বা FeS2 তার সাথে যদি অতিরিক্ত পরিমাণ অক্সিজেন মেশানো হয় বা আয়রন পাইরাইডসকে অতিরিক্ত অক্সিজেনে জারণ করলে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড, SO2 গ্যাস উৎপন্ন হয়। এছাড়াও এই পদ্ধতিটা এই রিঅ্যাকশনটা ছাড়াও আরেকটা রিঅ্যাকশন করা যেতে পারে, সেটা হচ্ছে সালফারের সাথে অক্সিজেনকে মিশিয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হলো। এবার এই যে উৎপন্ন হওয়া সালফার ডাইঅক্সাইডকে কি করা হয়, আবার বায়ুর অক্সিজেনের সাহায্যে জারণ করা হয়। এক্ষেত্রে কিন্তু SO2 কে হতে হবে বিশুদ্ধ এবং শুষ্ক। বিশুদ্ধ ও শুষ্ক SO2 এর সাথে যদি অক্সিজেনকে মিশিয়ে কি করা হয় না, 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপে কি অনুঘটক নেওয়া হয়, V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্ল্যাটিনাম অ্যাসবেস্টাস বা V2O5 কোনো একটা অনুঘটকের উপস্থিতিতে যদি সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাসকে চালনা করা হয়, তাহলে উৎপন্ন হয় SO3 বা সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াতে প্রচুর তাপ উৎপন্ন হয়। এরপর এই যে সালফার ট্রাইঅক্সাইড, এইটা যেহেতু উচ্চ উষ্ণতায় তৈরি হচ্ছে, সেই জন্য SO3 কে ঠান্ডা করা হয়, খুব তাড়াতাড়ি একে ঠান্ডা করা হয়। তারপর কি করা হয় না, এরপর SO3 এর সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়া করা হয়। এবার এই যে বলছি আমি SO3 আর গাঢ় H2SO4 এর বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিসে করা হয় না, কোক বা কয়লা, কোক খণ্ড মিশ্রিত শোষক স্তম্ভ। আমি লিখে দিচ্ছি। কোক খণ্ড যুক্ত শোষক স্তম্ভের মধ্যে SO3 সাথে গাঢ় H2SO4 গ্যাসের 98% গাঢ় H2SO4 গ্যাসের বিক্রিয়া করা হয়। তাতে কি উৎপন্ন হচ্ছে, H2S2O7 বা যার নাম হচ্ছে ওলিয়াম। এছাড়া ওলিয়ামকে কিন্তু বলা হয় ধূময়মান সালফিউরিক অ্যাসিড। ওলিয়ামকেও কিন্তু ধূময়মান সালফিউরিক অ্যাসিড বলা হয়। এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বা ওলিয়ামের রাসায়নিক সংকেত কি, এটাও কিন্তু আসতে পারে। তাহলে এই স্টেপে উৎপন্ন হচ্ছে SO3 এর সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়া উৎপন্ন হচ্ছে ওলিয়াম H2S2O7। এর পরের স্টেপে এই যে গাঢ় H2S2O7 তার সাথে ওলিয়ামকে যদি জল দ্বারা শোষণ করানো হয়, তাহলে উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড, যার কনসেন্ট্রেশন বা যার গাঢ়ত্ব হচ্ছে 98%। তাহলে কি দেখতে পাচ্ছ, কি কি স্টেপ আছে। প্রথমে আয়রন পাইরাইডসকে যদি অতিরিক্ত বায়ুর সাহায্যে জারিত করা হয়, তাহলে উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। তারপর সেই সালফার ডাইঅক্সাইডকে যদি আবার শুষ্ক ও বিশুদ্ধ করে বায়ুর সাথে জারিত করা হয় বা সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যদি মিশিয়ে কি করা হয়, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 থেকে 1.5 অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপে যদি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্ল্যাটিনাম অ্যাসবেস্টাস অনুঘটকের উপর দিয়ে চালনা করা হয়, তাহলে উৎপন্ন হয় সালফার ট্রাইঅক্সাইড। এবার এই সালফার ট্রাইঅক্সাইডকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পর কোক খণ্ড যুক্ত শোষক স্তম্ভে সালফার ট্রাইঅক্সাইড ও গাঢ় H2SO4 মিশিয়ে উত্তপ্ত করা হলে উৎপন্ন হবে ওলিয়াম বা ধূময়মান সালফিউরিক অ্যাসিড। এবার এই ওলিয়ামকে যদি জলের সাথে শোষণ করা হয়, তাহলে উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড বা H2SO4, যার গাঢ়ত্ব হচ্ছে 98%। এই যে গাঢ়ত্বগুলো আমি এখানে বলছি, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোও কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসতে পারে যে স্পর্শ পদ্ধতিতে যে H2SO4 উৎপন্ন হয় তার গাঢ়ত্ব কত, তখন বলতে হবে 98%, ঠিক আছে। তো এটা ছিল স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতি। এরপর আমরা পড়ব যে স্পর্শ পদ্ধতির কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বা বায়ুর মিশ্রণকে বিশুদ্ধ হতে হবে। তা না হলে কি হবে, যদি এর মধ্যে অশুদ্ধি মিশে থাকে তাহলে
অনুঘটকের ক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে, মানে অশুদ্ধির সাথে অনুঘটকও কোনো বিক্রিয়া করে ফেলতে পারে। তার জন্য SO2 আর অক্সিজেনের মিশ্রণকে বিশুদ্ধ হতে হবে। এরপর আছে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করছিলাম ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্ল্যাটিনাম অ্যাসবেস্টস ব্যবহার করছিলাম, কিন্তু এই দুটোর মধ্যে V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার করা সব থেকে বেশি সুবিধাজনক। তার কারণ কি, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের প্রথম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের দাম কম, প্ল্যাটিনাম অ্যাসবেস্টসের দাম কিন্তু একটু বেশি হয়, তার জন্য সুবিধাজনক। এছাড়াও কি হয়, যদি বিক্রিয়া মিশ্রণে কোনো অশুদ্ধি থাকে, আর্সেনিক বা আরো অনেক রকম অশুদ্ধি থাকতেই পারে, সেগুলো কি হয় V2O5 দ্বারা কিন্তু সহজে, মানে সেই সমস্ত অশুদ্ধিগুলো সহজে কিন্তু V2O5 এর সাথে কোনো রিয়াকশন করতে পারে না, বা V2O5 কে কি বলবো বিষাক্ত করে তুলতে পারে না। তার জন্য ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার করা সব থেকে বেশি সুবিধাজনক। অন্যদিকে এই প্ল্যাটিনাম অ্যাসবেস্টস কি করে, অশুদ্ধির সাথে সাধারণত মিশে যায়, মিশে অন্য কোনো পদার্থ উৎপন্ন করে ফেলে। তার জন্য ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক ব্যবহার করা সুবিধাজনক। এরপর আছে কি, বিক্রিয়া স্টেপে যে 3 নম্বর স্টেপে যেমন ওলিয়াম উৎপন্ন হচ্ছে, এই ওলিয়ামকে লেডের আস্তরণযুক্ত ট্যাঙ্কে সংগ্রহ করা হয়। এরপর আরেকটা পয়েন্ট আছে কি না, এই যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তার সাথে কেন আমরা H2SO4 কে মিশিয়ে ওলিয়াম তৈরি করব, তারপর ওলিয়াম থেকে কেন সালফিউরিক অ্যাসিড তৈরি করব। সরাসরি যদি আমি SO3 এর সাথে যদি আমি পাতিত জল মেশাতাম তাহলেও তো H2SO4 উৎপন্ন হতে পারত, তাই তো? কেন শুধু শুধু আমরা এই স্টেপটা ব্যবহার করব একটা সহজ স্টেপ ব্যবহার না করে? তার কারণ কি, কারণ যদি SO3 এর সাথে জল মিশিয়ে যদি রিয়াকশন করি, সেই রিয়াকশনে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তার ফলে কি হয়, এই যে SO3 এটা হচ্ছে বাষ্পীভূত হয়ে যায়, হয়ে কি হয় যে বিক্রিয়া সিস্টেম সেখানে একটু ঘন কুয়াশাযুক্ত আস্তরণ তৈরি করে। তার ফলে কি হয়, যে SO3টা বাষ্পীভূত হয়ে যাচ্ছে সেই বাষ্পীভূত SO3 কে সহজে ঘনীভূত করাটা খুব কষ্টসাধ্য, মানে কি SO3 কে সহজে আবার কঠিনে পরিণত করা যায় না। তার ফলে কি হয়, কিছু পরিমাণ SO3 নষ্ট হয়। এছাড়াও এই যে তাপ উৎপন্ন হয় তার জন্য SO3 ভেঙে গিয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে অনেক সময়, এর ফলে SO3 নষ্ট হতে পারে। যদি বিক্রিয়ক পদার্থ বা SO3 যদি নষ্টই হয় তাহলে কি আমরা উপযুক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিড পাবো না। তার জন্য এই SO3 এর সাথে জল মিশিয়ে H2SO4 উৎপন্ন করার যে পদ্ধতিটা, সেটা আমরা সেই পদ্ধতিটা ব্যবহার করা হয় না। তার পরিবর্তে কি করা হয় না, সালফার ডাইঅক্সাইডের সাথে গাঢ় H2SO4 মিশিয়ে তা প্রথমে উৎপন্ন করা হয় ওলিয়াম, তারপরে সেই ওলিয়ামের সাথে জল মিশিয়ে, পাতিত জল মিশিয়ে ধীরে ধীরে উৎপন্ন করা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে বুঝতে পারলে যে কেন আমরা সালফার ট্রাইঅক্সাইড থেকে এক স্টেপের মাধ্যমে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি না, এটা হচ্ছে এই কারণ। আর বাকি যে প্রত্যেকটা শর্ত বা কারণগুলো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দুটো, যে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাসের মিশ্রণকে বিশুদ্ধ হতে হবে, বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক ব্যবহার করা বেশি সুবিধাজনক, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই যে আরেকটা বিষয় এখানে জানা দরকার, সেটা হচ্ছে এই যে অনুঘটক ব্যবহার করছি, সেই অনুঘটকগুলো বিচূর্ণ অবস্থায় ব্যবহার করা হয়। মানে ডাস্ট বা বিচূর্ণ অবস্থায় কেন অনুঘটক ব্যবহার করা হয়, তার কারণ কি, যদি আমি দেখি এরকম ভাবে অনুঘটকগুলো রাখা আছে পাত্রে বা যে রিঅ্যাকশন মিডিয়ামে, সেখানে অনুঘটক রাখা আছে। এবার এই অনুঘটকের সাথে কি বিক্রিয়া করছে, SO2 আর O2 দুটোই কি গ্যাসীয় পদার্থ। তাহলে কি যখন গ্যাসীয় অণুগুলো এই অনুঘটকের অণু সংস্পর্শে আসে, মানে আচ্ছা এগুলো হচ্ছে অনুঘটক, আর গ্যাসীয় অণুগুলো যখন অনুঘটকের সংস্পর্শে আসছে তখন কি হয়, তাদের মধ্যে একটা রাসায়নিক বন্ধন তৈরি হয়, যে রাসায়নিক বন্ধন খুবই দুর্বল রাসায়নিক বন্ধন। আর এই পদ্ধতিকে বলা হয় অধিশোষণ। মানে কি অধিশোষণ বা রাসায়নিক অধিশোষণ। অনুঘটকের পৃষ্ঠতল বরাবর বা অনুঘটকের একদম সারফেস বরাবর কি হয়, গ্যাসীয় অণুগুলো এসে একটা দুর্বল রাসায়নিক বন্ধন তৈরি করে, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক অধিশোষণ। এবার এই
স্পর্শ পদ্ধতির এই যে পদ্ধতিতে, তাহলে কি হচ্ছে, এখানে অধিশোষণ হচ্ছে। SO2 আর অক্সিজেন গ্যাসের মিশ্রণে V2O5 বা প্ল্যাটিনাম অ্যাসবেস্টসের পৃষ্ঠতলে অধিশোষণ হচ্ছে। এবার এই অধিশোষণে যে রাসায়নিক বিক্রিয়া হয় তার একটা শর্ত আছে, কি না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে, মানে কি, যেটি যদি আমরা অনুঘটক বা যাই হোক, যদি আমরা চূর্ণ বিচূর্ণ অনুঘটক ব্যবহার করি বা রিঅ্যাক্ট্যান্ট ব্যবহার করি বা বিক্রিয়ক পদার্থ ব্যবহার করি, তাহলে কি হবে, সেগুলো হচ্ছে ছড়িয়ে থাকবে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হবে। তার ফলে কি হবে, অনেক বেশি পরিমাণে যে বিক্রিয়ক আছে, মানে যে গ্যাসীয় বিক্রিয়ক, সেই গ্যাসীয় বিক্রিয়ক অনেক বেশি পরিমাণে এই যে অনুঘটকের সাথে বিক্রিয়া করতে পারবে। তাহলে কি, তাতে কি হবে না, বিক্রিয়ার হার আরো বাড়বে। তাহলে কি বললাম না, যত বেশি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হবে, অধিশোষক বা অধিশোষিত পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে, তত বেশি বিক্রিয়া হার বাড়বে। তাহলে বিক্রিয়া হার বাড়ানোর জন্য সাধারণত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় ব্যবহার করা হয়। এটাই ছিল এর কারণ। তাহলে আশা করি আজকে যে টপিকগুলো পড়ালাম সেগুলো সবটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রত্যেকটা নোটস দেখবে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে gurukulmadhyamik.in, সেখানে পেয়ে যাবে। এই নোটসগুলো কিন্তু ভালো করে দেখবে, বারবার করে পড়বে, বারবার করে প্র্যাকটিস করবে, কারণ এই ক্লাসগুলো কিন্তু, আজকের ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।